আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে গণপরিবহনের বাস্তবতা এবং যে চ্যালেঞ্জগুলি আমরা প্রতিদিনের জীবনে ফেস করি, আপনি আমি সবাই ফেস করি, সেই চ্যালেঞ্জের কিছু বাস্তবসম্মত সাজেশন যেটা আপনিও ভাবছেন, আমিও ভাবছি। হয়তো একটু ডট কানেক্ট করার বাকি, সেই কাজটি হয়তো আজকে চেষ্টা করব। প্রথম কথা, আমাদের দেশে যে মুড়ির টিনগুলি রয়েছে, যেমন চট্টগ্রাম অঞ্চলে ফেমাস একটি গান ইদানিং খুব পপুলার হয়েছে, আলু গাইটে মুড়ির টিন। এই মুড়ির টিন কিন্তু ঢাকা শহরের বাস্তবতা, শুধু চট্টগ্রাম না, ঢাকা শহরের বাস্তবতা। আমি প্রতিদিন মুড়ির টিনে চড়ে এখানে ওখানে যাচ্ছি, কর্মস্থল কিংবা বাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা কিন্তু মুড়ির টিন ছাড়া কোনো চলার উপায় নাই। এবং যেহেতু আমাদের কোনো চয়েস নাই, আমরা সেই মনে করেন যে নূরের চান কিংবা ধরেন আপনি প্রজাপতি বা এটা সেটা অনেক নানান ধরনের পাখি, এটা সেটার নামে হচ্ছে গাড়ি, যেটার পেছন দিকে তাকালে দেখা যায় যে ভেতর পর্যন্ত পুরো ট্রান্সপারেন্ট। আবার এমনও হয় যে সেখানে মানুষ বসে আছে, জানালা খুলতে গিয়ে তার মোবাইলটা চুরি হয়ে গেছে। এই যে অনিরাপত্তা বা আমাদের যে বাস্তবতার যে বিড়ম্বনার মধ্যে আমরা আছি, এর থেকে বাঁচার কি উপায়? আমরা যদি একটু বিআরটিএ বা রাষ্ট্রায়ত্ত যে অথরিটি, তাদের ডেটা একটু চেক করি, তারা কি চিন্তা করছে বা তারা জনগণের কাছে যখন গেছে তখন জনগণ কি উত্তর দিয়েছে। তাদের ডেটা অনুসারেই তারা বলছে যে 60%, 100টা গাড়ির মধ্যে 60টা গাড়িরই হচ্ছে 10 বছরের বেশি পুরাতন। তার মানে এটি অলমোস্ট, এটির কোনো আসলে ফিটনেস বা আসলে আমাদের চলার উপযুক্ত নাই। সেটি আমরা রাস্তায় নামলেই বুঝতে পারি। এক রঙের উপরে 14 প্রলেপ রং মেরে হচ্ছে এক গাড়িকে নতুন করে প্রতি বছর আমাদের সামনে চালাই দেওয়া হয় কুমিরে 10 বাচ্চার মতো। এটি হচ্ছে এক গল্প। 2 নম্বর গল্প হচ্ছে যে আমরা এই গাড়িগুলিকে নিরাপদ মনে করছি না। 50 ভাগ যাত্রী মনে করে গাড়িগুলি নিরাপদ না, 75 ভাগ মানুষ মনে করে যে তারা সেবায় সন্তুষ্ট না। এখান থেকে উত্তরণের উপায় হতে পারে বাস র্যাপিড ট্রানজিট। বাস র্যাপিড ট্রানজিট নিয়ে প্রকল্পটি নিয়ে অনেকদিন ধরেই শুনে আসছি, অনেক মোলা ঝোলানো গল্প শুনছি আমরা, এবার নামবে ওবার নামবে, এতগুলো বাস নামবে, অতগুলি বাস নামবে, কিন্তু আসলে নামছে না। তার মানে হচ্ছে জনগণের ভোগান্তিকে কেন্দ্র করে, জনগণের এই বাস্তবতাকে জিম্মি করে কেউ না কেউ হয়তো ব্যবসা করছে, ব্যক্তি কেন্দ্রিক বা গোষ্ঠী কেন্দ্রিক একটি ব্যবসায় জড়িত ছিল। এই সিন্ডিকেট ভেঙে যদি বিআরটি সিস্টেম আসে, সুবিধা কি হতে পারে? আপনি জার্মানিতে যদি যান, আপনি গিয়ে দেখবেন যে একই বাস টার্মিনালে বাসের ডিফারেন্ট নাম্বার থাকতে পারে। এই নাম্বারের বাস, যেমন ধরেন 27 নম্বর বাস এতটা সময় এতটা সময় এতটা সময় আসে, সে এইখান থেকে ওই গন্তব্যে যায়। ঠিক একইভাবে আমরা ধরতে পারি 35 নম্বর একটা বাসের সিরিয়াল, সেই বাসটা অমুক জায়গা থেকে অমুক জায়গায় যায়। মানুষ কিন্তু নিজেদের গন্তব্য যেমন ঠিক করতে পারতো, ঠিক একইভাবে তাদের যাত্রা হতো নিরাপদ, পরিবেশ বান্ধব এবং একই সাথে কস্ট ইফেক্টিভ। এই প্রত্যেকটা জিনিস যদি আমরা ভাবতে হয়, আর সবচাইতে বড় কথা যে বিষয়টি আমরা কখনো ভাবতে চেষ্টা করি না, মাথায়ও আসে না, একটা সিঙ্গেল গাড়িও আপনি খুঁজে পাবেন না যেখানে একজন প্রতিবন্ধী ব্যক্তির ওঠার ব্যবস্থা আছে। এই বাস কিভাবে একটা রাজধানী শহরে চলতে পারে যে একজন প্রতিবন্ধী ব্যক্তি উঠতে পারে না, একজন শিশু একা উঠতে পারে না, একজন বৃদ্ধ ব্যক্তি কারোর সাপোর্ট ছাড়া উঠতে পারে না। নারীদেরকে যখন বাসে উঠতে দেখি তখন অনেক সময় দেখা যায় যে সেই কন্ডাক্টর বা যারা ওখানে থাকেন বাসের কর্মী, তারা তাদের গায়ে হাত পর্যন্ত দিচ্ছে। কারণ বাসের যে অবকাঠামোটা, সেই কাঠামোতেই প্রবলেম। এই কাঠামোর বাস আসলে চলার কথা না, কিন্তু চলছে। এখান থেকে আমাদের বের হতেই হবে, বিআরটি নিয়ে বা যে কোনোভাবে পরিবেশ বান্ধব, নিরাপদ এবং একই সাথে সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থার জন্য রাষ্ট্রকে চিন্তা করতে হবে খুব দ্রুত। এবং এটা এরকম না আজকে প্রকল্প নিলাম 10 বছর পরে হবে আরো 10টা মূলা ঝোলানো। ডোন্ট ডু দিস। আমার কাছে মনে হয় এটি এত দ্রুত শুরু করতে হবে যত দ্রুত হচ্ছে ওই গাড়িগুলোর লাইসেন্স বা ওই গাড়িগুলোর ডেট এক্সপায়ার করে যাচ্ছে। তো আমাদের মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই ভাবি, কথা বলি, কথা না বললে কোথাও পৌঁছায় না। আপনি আমি যদি কথা বলি তাহলে কি হবে, এটার উত্তর একটি হতে পারে, কথা না বললে কি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।